আর হচ্ছে ভেরিফিকেশন অফ কারশফস কারেন্ট ল, ঠিক আছে, অর্থাৎ কেভিএল কেসিএল। তোমরা অলরেডি বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটে কারশফস ভোল্টেজ ল কি, কারশফস কারেন্ট ল কি, এই জিনিসগুলো তোমরা জানছো, ঠিক আছে। তো আমরা আজকে যে জিনিসগুলোই আমরা প্র্যাকটিক্যালি একটু দেখব, যে আসলে যে কারশফস ভোল্টেজ ল এটা প্র্যাকটিক্যালিও ইকুয়াল, এটা আমরা প্রুভ করব। কেসিএল, আমাদের এক্সপেরিমেন্ট নং হচ্ছে এক্সপেরিমেন্ট নং 2, এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, এটা সেকেন্ড এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্ট নেম হবে, এক্সপেরিমেন্ট নেম ভেরিফিকেশন অফ কারশফস ভোল্টেজ ল। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 2, ভেরিফিকেশন এফআই হবে, ভেরিফিকেশন অফ কারশফস ভোল্টেজ ল। আর আরেকটা এক্সপেরিমেন্ট আজকেই করব, আজকেই করা হবে, এটা হচ্ছে ভেরিফিকেশন অফ কারশফস কারেন্ট ল। আমরা শুরু করি। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কারশফস ভোল্টেজ ল আর কারশফস কারেন্ট ল এই দুইটা এক্সপেরিমেন্ট একেবারে সহজ এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো আমরা আজকে এক্সপেরিমেন্টটা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলার। 1 ঘন্টা শেষ করে আমি লাস্ট ক্লাসে তোমাদের একটা অঙ্ক করাইতে চাইছিলাম, ওই অঙ্কটা আজকে করে দেবো আর কি, ম্যাগনেটিক সার্কিটে। যেহেতু তোমাদের ক্লাস নেই, তোমাদের ল্যাব নেই, যেহেতু ল্যাবে অনেক সময় থাকে, ল্যাবে তো ধরো এই অনেক 1 ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি, যেহেতু তোমরা প্র্যাকটিক্যালি তো করতেছো না, আমরা একটু পড়াশোনা করবো আর কি। স্যার দুইটা এক্সপেরিমেন্ট কি একটারই মধ্যে? না না, দুইটা এক্সপেরিমেন্ট আলাদা। এটা এক্সপেরিমেন্ট নং 3, এটা 3। এক্সপেরিমেন্ট নেম লিখে নাও, এক্সপেরিমেন্ট নেম ভেরিফিকেশন অফ কার ডাবল সি না সি ডাবল এইচ ও ডাবল এফ কারশফস কারেন্ট ল, ভেরিফিকেশন অফ কারশফস কারেন্ট ল। আচ্ছা, কারশফস ভোল্টেজ ল তোমরা জানো যে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিব আর সামেশন অফ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। টোটাল সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু কি টোটাল ভোল্টেজ ড্রপ, অথবা টোটাল সাপ্লাই ভোল্টেজ মাইনাস টোটাল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0, যেভাবে বলো একই কথা। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটা হবে ড্রপ ভোল্টেজের সমান। আমাদের সাপ্লাই ভোল্টেজ এখানে ভিএস, আমরা ডিসিও ইউজ করতে পারি, এসিও ইউজ করতে পারি, কিন্তু আমরা ল্যাবে এসি ইউজ করছি। একই জিনিস, কারশফস ভোল্টেজ ল ডিসি তেও সমান, ডিসি তেও প্রুভ করা যাবে, এসি দিয়েও প্রুভ করা যাবে, একই জিনিস। আর আমরা দুইটা লোড লাগিয়ে দিছি, 37 ওহম আর হচ্ছে 108 ওহম। আর আমরা একটা এই ভোল্টেজ মেজার করার জন্য ভোল্ট মিটার লাগিয়ে দিছি, ঠিক আছে। দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্ট মিটার লাগিয়ে দিছি, ঠিক আছে। ভোল্ট মিটার জানো প্যারালালে থাকে, এজন্য প্যারালালে ভোল্ট মিটার লাগিয়ে দেওয়া হয়েছে দুইটা। আর সোর্স ভোল্টেজটা জানার জন্য সোর্স ভোল্টেজের অ্যাক্রসে আমরা একটা ভোল্ট মিটার প্যারালালে লাগিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এই হইতেছে আমাদের সার্কিট ডায়াগ্রাম।
সোর্সের সাথে ভ্যারিয়েকটা দেব এই কারণে আমরা ভোল্টেজটাকে ভ্যারি করব। এখানে একটা নব থাকবে, এটাকে ঘুরিয়ে আমরা ভোল্টেজটাকে ভ্যারি করব। 0 থেকে আমরা 50 থেকে শুরু করব, 100, 50, 180, 200 আমরা ভ্যারি করব। আর দেখব যে এই ভোল্টেজ যেটা হবে, যেটা সাপ্লাই ভোল্টেজ দিব, এই ভোল্টেজটা এই দুইটার মধ্যে টোটাল ড্রপ হবে। যেমন ধরো 50 ভোল্ট যখন আমি সাপ্লাই দিব, তখন আমার একটাতে ড্রপ পাবো 10 ভোল্ট আর একটাতে 39 বা 40, ঠিক আছে? অর্থাৎ টোটাল ভোল্টেজ হবে কি 49, ঠিক আছে? এরকম আবার আমি ভ্যারিয়েকে আবার চেঞ্জ করব, 100 ভোল্টেজ দিব, তখন দেখবো একটাতে ভোল্টেজ পাবো 20 আর একটাতে পাবো 80। 150 করলে 30.1 আর 120, অর্থাৎ 150.1। এটা একদম একুরেটই পাওয়া যায়, কেভিএলটা খুবই একুরেট পাওয়া যায়। তাও একটু চোখের দেখাতে একটু ইয়া হয়, হ্যাঁ, চোখের দেখাতে একটু হয়, যার কারণে একেবারে একুরেট নেওয়া পসিবলও না। আর 180-তে আমাদের 140 V1, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পাবো V1 40, আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাবো 140, অর্থাৎ 180.2, আর এটা হবে 182, সরি 202, আর এটা হবে 100, ঠিক আছে? অর্থাৎ আমি কি কাজ করব, আমাদের দুইটা রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়ে সোর্সের সাথে লাগিয়ে দেব, জাস্ট এটাই সার্কিট। আর যেহেতু আমি সাপ্লাই ভোল্টেজটাকে ভ্যারি করব, যার জন্য একটা ভ্যারিয়েক লাগিয়ে দিছি, আর কিছু না, ঠিক আছে? এখানে A2 তোমার ভ্যারিয়েকের দেখবে, এখানে X2, এটা ছোট হাতের A2, এটা ছোট হাতের X2, অর্থাৎ এই ভোল্টেজটা কি হাই ভোল্টেজ আসবে, হাই ভোল্টেজটাকে একটু কমিয়ে দিবে, ভ্যারিয়েকটাকে দিয়ে আমি আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াবো। আচ্ছা, বাড়ালে দেখবো যে আমি যখন ভোল্টেজ বাড়াবো, তখন এই দুইটা ভোল্টেজের ড্রপ সবসময় এই সাপ্লাই ভোল্টেজের সমান, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক্সপেরিমেন্টে কিন্তু ভ্যারিয়েককে ভ্যারি করেও করা যায়। তুমি যদি মনে করো যে ভ্যারিয়েকের ভোল্টেজটা ভ্যারি করবা, আমরা যেটা করছি এটা দিয়েও করা যায়। আর তুমি যদি মনে করো যে না, যেহেতু তোমার এক্সপেরিমেন্ট ল্যাব ফাইনাল হবে তোমাদের, আমি দুইটাই বলি, ল্যাব ফাইনালে সাপ্লাই ভোল্টেজটাকে ভ্যারি করলেও তুমি এই দুইটা ভোল্টেজের যোগফল এইটা দেখালেও তোমাদের হয়ে যাবে, এক্সপেরিমেন্ট হয়ে যাবে। আবার তুমি এক কাজ করতে পারো, তুমি এর একটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করতে পারো, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করবা, একটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করলেও তোমার তখন সাপ্লাই ভোল্টেজটা ধরো 100, এটাই ফিক্সড থাকবে, এটাই সব জায়গায় ফিক্সড, তখন এই দুইটা ভোল্টেজ চেঞ্জ হবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে আর এইখানে ভোল্টেজ চেঞ্জ হবে, কিন্তু যোগফল সবসময় 100ই হবে, যোগফল দুইটার যোগফল সবসময় 100ই পাবো। তো এটা তুমি ভ্যারিয়াককেও ভ্যারি করে করতে পারো, ঠিক আছে? আবার রেজিস্ট্যান্সকেও ভ্যারিয়েবল ধরে করতে পারো, দুইটাই হবে, কোনো সমস্যা নাই। আমাদের জাস্ট দেখাতে হবে দুইটার যোগফল এই সাপ্লাই ভোল্টেজের সমান কিনা, এই যে 49 আর এই যে 50, এই দুইটা এক ইকুয়াল কিনা, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের কারশফস ভোল্টেজ ল। আর এখানে বের করার পরে পার্সেন্টেজ অফ এরর বের করতে হবে তোমাদের। একটা এরর আমি কিভাবে বের করবো, ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ অফ এরর হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ থেকে তোমার যে ভোল্টেজ তুমি পাচ্ছ, ধরো এটা ভি এম দিলা নাম, মিজার্ড, যেটা মেজার করলাম, দুইটা যোগফল ভি মিজার্ড ডিভাইডেড বাই ভি সাপ্লাই ইনটু 100, ঠিক আছে? আর এখানে একটা পরম মান চিহ্ন দিবা যদি বড় হয়, কারণ আমাদের এররটা তো কত পার্সেন্ট এরর হয়েছে, তো যার কারণে এই পরম মান চিহ্ন দিবা, পজিটিভ এরর আসবে সবসময়। অর্থাৎ প্রথমটা যদি করে দেই, তাহলে 50 মাইনাস 49 ডিভাইড বাই 50 ইনটু 100, ঠিক আছে? এইভাবে তোমরা এরর গুলা প্রত্যেকটা বের করবা, এটা তোমাদের কাজ, এরর গুলা তোমরা বের করে নিবা, ঠিক আছে? আর অনেক সময় একটু ভোল্টেজটা বেড়ে যায়, দেখো 200 ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের চেয়ে কেন বেশি হচ্ছে, বা এখানে
কম হচ্ছে, কারণ আছে। এই কারণ হচ্ছে এই ভেরিয়েকের যে নবটা, এটা এটা ধরো অনেক সময় নিজে নিজেই একটু, আমি যখন ফিক্সড 200 ফিক্সড করছি, তো ফিক্সড করে যখন আমি এটাকে ছেড়ে দিছি, তখন এটা আবার অনেক সময় ঘুরে, ঠিক আছে, অথবা একটু এদিকে ঘুরতে পারে। একেবারে যে টাইট টানা, যার কারণে একটু আবার ডিফ্লেকশন হয়, তো যার কারণে একটু তখন আবার ভোল্টেজটা বেড়ে যায়। আমি 200 মেজার করলাম, একটু পরে আবার এটা বেড়ে গেছে। হ্যাঁ, আবার এটা একটা কারণ হতে পারে। আবার অনেক কম হয় অনেক সময় রেজিস্ট্যান্সের মধ্যে। আহ, আমাদের যে এক্সপেরিমেন্ট গুলা, এটাতে ধরো টেম্পারেচার ফিক্সড থাকে না, ঠিক আছে, টেম্পারেচার ফিক্সড না থাকলে অনেক সময় সমান হয় না, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা, এটা একটা কারণ যে টেম্পারেচার সবসময় ইকুয়াল থাকে না। আরেকটা কারণ যেটা, এটা হচ্ছে যে মেজারিং যে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মেজারিং যে ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমি তোমাদের কয়েকটা কথা বলি। একটা হচ্ছে যে ভ্যারিয়েকের যে নব, ভ্যারিয়েকের যে নব, এটা অনেক সময় রোটেট করে, কারণ এটা অনেক অনেক দিন ধরে ঘোরানো হচ্ছে, তো তো এটা দেখো অনেক সময় নিজে নিজেও দেখা যায় যে কম কমে কমে যায়, ঠিক আছে, বা বেড়ে যায়, অল্প, বেশি না, 1-2 ভোল্টেজ। দুই হইতেছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে না। আর একটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টটাও একেবারে যে একুরেট, ধরো এখানে যে আমরা 3টা ভোল্টমিটার লাগিয়েছি, 3টা ভোল্টমিটার আমাদের লাগাতে হবে, হ্যাঁ? একটা সোর্সে, আর একটা 37 ওহমের, আর একটা হচ্ছে 108। তো 3টা ইনস্ট্রুমেন্ট ভোল্টমিটার কিন্তু লাগবে, ঠিক আছে, ধরো একটা ভোল্ট V1 V2 V3। তো 3টা ভোল্টমিটারের যে অ্যাকিউরেসি, ঠিক আছে, কনস্ট্রাকশন একেবারে কিন্তু একুরেট না, ঠিক আছে। কারণ কি? কারণ এটা তো একটা, এটা ভোল্টমিটারের একটা নির্দিষ্ট গঠন আছে, কনস্ট্রাকশন আছে। 3টা কনস্ট্রাকশন একই রকমের কনস্ট্রাকশন, কিন্তু একেবারে ইকুয়াল করা যাবে না, ঠিক আছে। একেবারে একই রকম পার্ট দিবে, তুমি দেখবা যে সোর্স, তুমি 3টা ভোল্টমিটার লাগিয়ে দিছো, একটাই সোর্স ভোল্টেজ মেজার করতেছো, দেখবা একটা 100 দিবে, 100.1 দিবে, একটা 100.3 দিবে, একটা 99.99 দিবে। তো এটাই স্বাভাবিক, ঠিক আছে, একটা বা 99 দিবে। 4-5টা ভোল্টমিটার একই সাথে প্যারালাল লাগা দেখবে এক একটা, কারণ কি ইনস্ট্রুমেন্টর ইয়াটাও একেবারে একুরেট না, এজন্য ইকুয়াল ভোল্টেজ পাবো না। আরেকটা কারণ এটা হইতে পারে, যেমন যখন আমরা মেজার করি, তখন আমরা চোখের দেখায় আমাদের যে এই যে আমাদের যে ধরো এই যে স্কেলিং করা থাকে, ঠিক আছে, ধরো 5 এর স্কেলে, 0 থেকে 5 এর স্কেল, বা 50 এর স্কেলে, ধরো 150 এর স্কেলে স্কেলিং করা আছে। তো অনেক সময় এগুলো ছোট ছোট, অনেক ছোট ছোট ভাগ। এটা তো এগুলো তো অ্যানালগ ভোল্টমিটার, ঠিক আছে, অ্যানালগ। ডিজিটালে ধরো একেবারে ডিজিটালে রিডিং দিয়ে দেয়, তো ওইটাতে একদম পাওয়া যায়। তাও যে ডিজিটাল একেবারে একুরেট রিডিং দেয় তাও না, এরও থাকেই, এরকম এগুলার ভিতরের কনস্ট্রাকশন না পড়লে পুরোপুরি বোঝা যাবে না। ডিজিটালেরটাও একদম পুরোপুরি একুরেট না, ওটার মধ্যেও কিছু পরিমাণ এরর আছে, অ্যানালগেও তো এরর আছেই। তো এই যে যখন একটা কাটা এখানে আসে, তখন এটা বোঝা যায় না, চোখের দেখায় অনেক সময় মনে হয় এখানে আছে, চোখের দেখায় মনে হয় অনেক সময় এখানে আছে, ঠিক আছে, যার জন্য পাঠ নিতেও অনেক সময় একটা এরর হয়। ডাটা কালেকশনে, হ্যাঁ, আমাদের আহ, চোখে দেখায়ও কিছু পরিমাণ ভুল হইতে পারে। তো ওভারঅল মিলে আমাদের এই ভোল্টেজটা একেবারে 50, একেবারে 100, একেবারে 150, 180, 200 এরকম পাবো না, একটু পরিমাণ এরর হবে, আর এররটা খুব বেশি না, তো এই জন্য খুব বেশি প্রবলেম নেই। তো এটা হচ্ছে আমাদের কার্শফ ভোল্টেজ ল, অর্থাৎ সাপ্লাই যে ভোল্টেজ, অর্থাৎ লোডের যে টোটাল ড্রপ, টোটাল ড্রপ হবে সাপ্লাই ভোল্টেজের সমান। এরপরে আসো যে কার্শফ কারেন্ট ল। কার্শফ কারেন্ট ল আমরা জানি, কার্শফ কারেন্ট ল হচ্ছে যে একটা নোড যদি হয়, একটা নোডে যে ইন্টারিং কারেন্ট হবে, আর এই নোডে যদি দুইটা লিভিং কারেন্ট থাকে, তাহলে ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু কি হবে? লিভিং কারেন্ট। এই দুইটা কারেন্ট, এই নোড থেকে দুইটা কারেন্ট লিভ করতেছে আর একটা কারেন্ট ইন্টার করতেছে, তাই ইন্টার কারেন্ট সমান সমান হবে দুইটা লিভ কারেন্ট, ঠিক আছে। যদি আরো বেশি হয়, যে ইন্টারিং কারেন্ট সংখ্যা বেশি হয়, তখন কিভাবে বলতে হবে? সাম অফ ইন্টারিং কারেন্ট আর সাম অফ লিভিং কারেন্ট, ঠিক আছে। অথবা এভাবে বলতে পারি যে দ্য সাম অফ ইন্টারিং
মাইনাস সাম অফ লিভিং ইজ ইকুয়াল টু 0। তো যেভাবে বলো হবে একই জিনিস। তো আমরা যেটা এক্সপেরিমেন্টে যে প্রমাণ করব এটা হচ্ছে আমরা একটা এরকম জাংশন পয়েন্ট নিব এবং তিনটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেব, এরকমের একটা সার্কিট নিব। এই জন্য তিনটা রেজিস্ট্যান্স লাগাবো, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স 108 ওহম, একটা হচ্ছে 37 ওহম, আর একটা হচ্ছে 100 ওহম। আচ্ছা, এইগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। একেবারে একুরেট যে কত এটা আমরা আমাদের মাপার দরকার নাই, ঠিক আছে। এটা একবারে একুরেট কত ওহম, এইটা একুরেট কত, এটা আমাদের আমরা কত ওহমের রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি ওইটা আমরা দেখলেই হবে। আমাদের দরকার কারেন্টের যোগফল আর টোটাল কারেন্টের সমান আসে কিনা, ঠিক আছে। তো যার কারণে আমরা এই ল্যাবে যে তিনটা এটা তোমরা লিখে নাও, একটা 108 ওহম, একটা 100 ওহম, আর একটা 37 ওহম। আর সোর্স ভোল্টেজ এটাও এসি। তো এই ভ্যারিয়েক দিয়ে আমরা এখানে সাপ্লাই নিব। তো আমরা টোটাল কারেন্ট মেজার করার জন্য একবারে ধরো এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এইটাই তো আমার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এই কারেন্ট আর একটা হচ্ছে কি এই কারেন্ট I1 I2। এরপর এই নোডে আবার দুইটা কারেন্ট মিলে আগের কারেন্টটা ব্যাক করতেছে, ঠিক আছে, সাপ্লাই কারেন্ট। এটা আবার দুইটা মিলে আবার সাপ্লাই কারেন্ট হয়ে যাচ্ছে, পরে আবার নেগেটিভে চলে যাচ্ছে। তো এটাই আমরা দেখব। আর টোটাল কারেন্ট সাপ্লাই কারেন্টটা মেজার করার জন্য আমরা এই যে 108 ওহম এর সাথে সিরিজে একটা অ্যামিটার লাগিয়ে দিব। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এই জন্য এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিব, এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিব, ঠিক আছে। তো তিনটা অ্যামিটার লাগিয়ে দিব। আর আমরা ভ্যারিয়েক দিয়ে আমরা কি করব, ভ্যারিয়েক দিয়ে এই ভোল্টেজের নবটাকে চেঞ্জ করব। এদিকে চেঞ্জ করে আমরা কারেন্ট সোর্স ভোল্টেজের মান যদি বাড়ে তাহলে কারেন্টের মানটা বাড়বে। কারেন্টের মানটাকে আস্তে আস্তে আমরা বাড়াবো, এই যে টোটাল কারেন্ট যে আইএস এটাকে আমরা একটু বাড়াবো। আর দেখব যে এই I1 আর I2 এই কারেন্টগুলো কত আসে। তো আমরা দেখব যে এটা যদি বাড়াই, আমি ভোল্টেজের মান যদি বাড়িয়ে দিই তো কারেন্টের মান বাড়বে। আর কারেন্টের মান বাড়লেও এই দুই কারেন্টের সমষ্টি সবসময় কি হবে, আমরা আগের কারেন্টটাই ব্যাক পাবো, ঠিক আছে। তো দেখো আমরা 5 প্লাস 0.22 আমরা এখানে যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা সাপ্লাই দিছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তখন আমাদের I1 আর I2 দেখো এরকম পাইছি আমরা 0.65.22, টোটাল হচ্ছে 0.87। এখানে একটু কম পাচ্ছি আমরা, হ্যাঁ এখানে একটু এরর বেশি আছে। আবার 0.65.22, আবার 0.9 আর তার মানে 0.1 সরি 1.2, আবার 1. এখানে 6, আবার এটা হচ্ছে 1.35 প্লাস হচ্ছে 0.45 1.8, ঠিক আছে। তো এরকম আমরা কারেন্ট পাচ্ছি। তো একদম একুরেট আমরা পাচ্ছি না, 0.1 কারেন্ট আমরা কম পাচ্ছি, একটু এরর থাকবে। আমি বলছি কি জন্য এরর থাকে এটা আমি তোমাদেরকে বলছি, কারণ আমাদের কয়েকটা কারণ, আমি 4টা কারণ বলছি, ঠিক আছে। 4টা কারণের মধ্যে যে কোনো একটাই হতে পারে। তো এই জন্য আমরা কিছু এরর পাবো, ঠিক আছে। আমরা সাব টোটাল যে কারেন্ট পাওয়ার যোগফল এটা আগের কারেন্টের ইকুয়াল থাকবে না। তো ফর্মুলা অনুযায়ী অবশ্যই আমাদের সাপ্লাই কারেন্ট এই দুই কারেন্টের যোগফলের সমান হবে। আচ্ছা, পার্সেন্টেজ অফ এরর যেভাবে আগে বের করছি ওইভাবেই আমাদের বের করতে হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ আইএস মাইনাস আই, এটা হচ্ছে ধরো আই যদি হয় ডিভাইডেড বাই আইএস ইনটু হচ্ছে 100, ঠিক আছে। 1 মাইনাস 0.87 ডিভাইড বাই 1 ইনটু 100। এভাবে তোমরা প্রত্যেকটা এরর ক্যালকুলেশন করবা, এটা তোমাদের কাজ। এটা হচ্ছে ডাটা টেবিল, এটা তোমাদের কাজ, এটা আমি করে দিব না। তোমরা ডাটাগুলো উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে তোমরা যখন ল্যাব রিপোর্ট লিখবা তো এই ডাটাগুলাই ইউজ করবা প্রত্যেকে। আর এই এরর পার্সেন্টেজ এরর কত করে আসে এটা বের করবা। তো এরকম 4টাও নেওয়া যায়, 5টাও নেওয়া যায়, 10টাও নেওয়া যায়। তো
তো এটা তোমাদের ব্যাপার। ডাটাগুলো উঠিয়ে নিছো? ডাটাগুলো উঠিয়ে নিছো সবাই? ডাটাগুলো একটু উঠিয়ে নাও, আমরা বিডিতে যাব। স্যার হ্যাঁ বলো। স্যার ইরর গুলোর কি নিট ইরর বের করবো না গড় করে? দরকার নাই, গড ইরর বের করার দরকার নেই, প্রত্যেকটা আলাদা আলাদা ইরর বের করে রাখলেই হবে, সমস্যা নেই। জি স্যার। স্যার এররের কারণগুলো ব্যাখ্যা করলে একটু ভালো হতো। এর কারণগুলো তো বললাম তোমাদেরকে। স্যার প্রথম দুইটা পয়েন্ট বুঝতে পারিনি, মানে খেয়াল করতে পারিনি। ভ্যারিয়েক আর টেম্পারেচার। জি স্যার। ভ্যারিয়েক, আমি তো বলছি যে আমাদের যে ভ্যারিয়েকটা, এটা অনেকদিন আগে, ধরুন আমরা ল্যাব করতাম অনেক আগে, তখনও যে ভ্যারিয়েক দেখছি, এখন ওই ভ্যারিয়েক আছে, হ্যাঁ নতুন কিনা হয়েছে, কিন্তু এই ভ্যারিয়েকের নবটা এক্সপেরিমেন্ট করতে করতে, কারণ অনেক এক্সপেরিমেন্ট তো করা হয়, নতুন কিনলেও দেখা যায় যে ঘোরাতে ঘোরাতে এটা অনেক সময় একটু কি বলবো এটাকে, ডিফ্লেকশনটা অনেক সময় তুমি ঘোরানোর পর ছেড়ে দিলে আরেকটু ধরো একটু হয়, বারবার সরে আসে বা একটু সামনে যায়, তো যার কারণে এই ভোল্টেজটা একটু কম বেশি হয়। যেমন ধরো যে 50, এখানে 10, 39, ঠিক আছে, তো 39 এখানে 39 তুমি পাচ্ছ, 39 এটা কিন্তু 40 হওয়ার কথা ছিল, ঠিক না? 40 হলে হয়তো পুরোপুরি মিলে যেত। তো 39 হয়তো বা তুমি এটা ভেরিয়েকটা অনেক সময় কম বেশি হয়, ঠিক আছে, ধর তুমি 10 মেজার করছো, পরে একটু পরে দেখা গেছে ভেরিয়েকটা একটু সরে আসছে বা সামনের দিকে গেছে বা পিছনের দিকে সরে আসছে, তো এই ভোল্টেজটা কমে গেছে। তো এটা একটা কারণ হইতে পারে যে ভেরিয়েকটা অনেক সময় নবটা অনেক সময় নিজে নিজে রোটেট করে, অল্প বেশি না, এই 1-2 ভোল্ট, 0.5 থেকে ধরো 1 ভোল্ট ম্যাক্সিমাম, বা 0.2 বা 0.3 ভোল্ট, অনেক সময় এটা হয়। আবার অনেক সময় অনেক ভেরিয়েকের হয়ও না, তোমরা যখন এক্সপেরিমেন্ট করবা দেখবে অনেক ভেরিয়েকের কোনো প্রবলেম নাই, টাইট থাকে। এইটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হচ্ছে টেম্পারেচার তো অনেক সময় কনস্ট্যান্ট থাকা দরকার, ঠিক না? আমাদের এক্সপেরিমেন্টগুলোতে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তো দেখো আমাদের যে আমরা এই যে ভোল্টেজটা বের করতেছি কিন্তু ওহমস ল দিয়ে, ভি টু আইআর, আর ভি টু আইআর মানে এটা হচ্ছে ওহমস ল দিয়ে বের করছেন। ওহমস লর আবার কন্ডিশন হচ্ছে কি, তোমাদের গত ক্লাসে এটা বিস্তারিত ব্যাখ্যা করছে। ওহমস লতে যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে, টেম্পারেচারটা যদি বেড়ে যায়, অনেক সময় রেজিস্ট্যান্স কমে যাবে, ঠিক আছে, আবার টেম্পারেচার যদি কমে যায় তো রেজিস্ট্যান্স আবার অনেক সময় বেড়ে যায়। তো যার কারণে রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট না থাকে, টেম্পারেচার কারণে টেম্পারেচার চেঞ্জ হলে রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়, তো আবার ভোল্টেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে আমরা 39 এই ভোল্টেজটা কিন্তু একদম কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো না, ঠিক আছে। তো যার কারণে এই দুইটা ভোল্টেজের সাম আমাদের একদম একুরেট আসতেছে না, বা কারেন্ট বলি, যদি কেসিএল এর ক্ষেত্রে কারেন্ট বলি বা কেভিএল এর ক্ষেত্রে ভোল্টেজ বলি, যাই বলি, একদম একুরেট আমরা পাচ্ছি না। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরো বলছি যে ইনস্ট্রুমেন্ট গুলা আমাদের যে তৈরি করা হয়, তো ইনস্ট্রুমেন্ট যে তৈরির যে প্রসিডিওর, ওইটা অনুযায়ী একদম প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু একই রকম রিডিং দিবে না, ঠিক আছে, একটু একটু না একটু এরর থাকবেই। তোমার যখন যেখানে ফ্যাক্টরিতে তৈরি করা হবে, একই ফ্যাক্টরির ভোল্টমিটার, একটা দেখবে 101 ভোল্টেজ, 100 ভোল্টেজ রিডিং দিতেছে, একটা 101 দিতেছে, 102 দিতেছে, স্বাভাবিক, কিছু করার নাই। আর অনেক সময় ডাটা কালেকশনও একটু এরর হয়, এর কারণ হচ্ছে চোখের দেখাতে, আমি যেটা বলছি যে চোখের দেখাতে একটা বিক্ষেপ দিচ্ছে আমার এখানে কাটা, ঠিক আছে, তখন আমরা এখানে আসলে 1.5 নিব না 1.6 নিব, এটা নিয়ে আমরা করি, তো মাঝখানে সময় মাঝখানে মাঝামাঝি একটা নিয়ে নিই। তো এটা অনুযায়ীও আমাদের একটু হয়, নিজে আমাদের হিউম্যান এরর যেটা, এটা অনেক সময় হয়। ডিজিটাল মিটার হলে আবার এটা প্রবলেমটা হয় না, ডিজিটাল মিটারেও দেখা যায় যে একটা নির্দিষ্ট রিডিং থাকে। তবে ডিজিটাল মিটার একটা প্রবলেম হচ্ছে এগুলো উঠানামা করে, 1.6 ধরো 4, 5, একটু পরে 6, আবার একটু পরে 3, আবার 4 হচ্ছে, অনেক সময় আপ ফ্লাকচুয়েট করে।
তো যার কারণে ডিজিটাল মিটারে নিলেও দেখা যায় যে এটা একদম একুরেটলি পাওয়া যায় না। তো যাই হোক, এই এরর গুলো আছে, আমাদের এরর গুলো নিয়ে আমাদেরকে চলতে হবে, কিছু করার নেই। কিন্তু ল যেটা, অবশ্যই দুই ভোল্টেজের যোগফল আমাদের সোর্স ভোল্টেজের সমান হবে। আর কেসিএল এর ক্ষেত্রে দুইটা কারেন্ট I1 I2 আমাদের সোর্স কারেন্টের সমান হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে একটু ভিডিওতে যাচ্ছি। আমার ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা আমি ব্যাখ্যা করতেছি, যে এই ব্যাখ্যাগুলো তোমাদের একটু আগে করলাম। আচ্ছা এটা, আচ্ছা একটা কথা, এই যে এখানে পার্সেন্টেজ ভি না, এটা শুধু ভি হবে, ঠিক আছে? এইটা কেটে দাও, এটা আমার শুধু ভি হবে। তোমার যেটা ডাটা টেবিল আছে এখানে পার্সেন্টেজ হবে না। দেখো, ভিএস থেকে ফেজ, একটা ফেজ যাবে ভ্যারিয়াকে, নিউট্রাল যাবে ভ্যারিয়াকে, ভ্যারিয়াকের ফেজ থেকে 37 ওহম সিরিজে, সিরিজ থেকে ওইখান থেকে যাবে 108 ওহমে সিরিজে, ওই 108 ওহম থেকে ভ্যারিয়াকের নেগেটিভ টার্মিনালে যাবে। আর ভোল্টমিটার যেগুলো, এগুলো আমরা প্যারালালে লাগাই দিব ভোল্টেজ মাপার জন্য। আর যদি অ্যামিটার নিতাম তাহলে এগুলো আমরা সিরিজে লাগিয়ে দিতাম। এই যে দেখো, তিনটা ফেজ, আমরা জানি থ্রি ফেজ সিস্টেম, যেহেতু সোর্স তিনটা ফেজ থাকে, একটা পি একটা এন। একটা ফেজ থেকে আমরা ভ্যারিয়াকে নিয়ে নিচ্ছি, এই যে ভ্যারিয়াকে এ, নিউট্রাল থেকে একটা নিচ্ছি, তার চলে গেল এই যে নিচেরটায়, এটা হচ্ছে ভ্যারিয়াক। এরপরে দেখো এই যে ভ্যারিয়াকের যে এ, এখান থেকে চলে যাবে একটা রেজিস্ট্যান্সে, দেখো একটা কালো তার চলে গেল কোথায়, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে চলে গেল, এটা হলো 108 ওহম রেজিস্ট্যান্স, দেখো লেখা আছে যে 108 ওহম, এখানে চলে গেল। এই রেজিস্ট্যান্সকে চলে যাবে আরেকটা রেজিস্ট্যান্সে, এই দেখো আরেকটা কালো তার, এই যে একটু বড় তার, এটা এই কালো তারটা এই যে এখানে চলে গেল। এই রেজিস্ট্যান্সে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, প্রথমে এখানে গেল, এখান থেকে বের হয়ে চলে যাবে নিউট্রালে। দেখো এই যে আরেকটা, এটা একটা টার্মিনাল, এই যে এই টার্মিনাল থেকে আমরা এই যে তারটা নিয়ে এই দেখো নেগেটিভ লাগিয়ে দিছি, ঠিক আছে? তার মানে এটা একটা সিরিজ কানেকশন। এই এ থেকে আমাদের চলে গেছে একটা তার, চলে গেছে রেজিস্ট্যান্সে, দুইটা রেজিস্ট্যান্স সিরিজ হয়ে আবার এখানে চলে আসতেছে, সিরিজ কানেকশন হয়ে গেল। আর ভোল্টমিটার দুইটাকে প্যারালাল লাগাবো, এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার। এই যে ভোল্টমিটার, তোমার ভোল্টমিটার এখানে একটা চলে গেছে উপরে। আচ্ছা ভোল্টমিটারে তোমাদের আমার একটা কথা বলি, এটা হচ্ছে এই দেখো 15, 30, 150, 450, তো এগুলা হচ্ছে বিভিন্ন
ভোল্টেজের মান আমি যে যে টার্মিনালের সাথে অ্যাড করব আমি অত পরিমাণ ভোল্টেজ সে মেজার করতে পারবে, অত রেঞ্জে সে ভোল্টেজ মেজার করবে। বিভিন্ন রেঞ্জ আছে, তবে যে নবে লাগাবো ওই নব পর্যন্ত সে ভোল্টেজ মেজার করতে পারবে। তো আমাদের যেহেতু সাপ্লাই ভোল্টেজ ওইখানে 230, তো যার কারণে আমরা একটু বেশি উপর, একদম উপরে 450-এ আমরা লাগিয়েছি। তো 450 যদি লাগাই, তো 450-এর যে একদম উপরেরটা দেখো 0, 100, 200, 300, 450, ওইটা আমরা স্কেলে দেখব। তার মানে যে 450 যদি হয়, দেখো এটা 100, তার মানে এখানে 0 থেকে এইটুকু পর্যন্ত 100, এখানে 50, আর এখানে 150, 200, 300, এখানে 300, এবার 350, 400, 450। ঠিক আছে, এগুলো হচ্ছে ভোল্টমিটারের রিডিং। এটা আরেকটা ভোল্টমিটার, এটা একটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল লাগানো আছে। দেখো একটা টার্মিনাল, এই যে একটা টার্মিনাল চলে গেল একটাতে, আর এই আরেকটা চলে গেল এই আরেকটা টার্মিনালে। ঠিক আছে, দুইটা। এটা আরেকটা ভোল্টমিটার, এটার সাথে একটা চলে যাবে প্যারালালে এক টার্মিনালে, একটা এই যে এটা চলে গেল এক টার্মিনালে, টাটা একটু লম্বা, আর এইটা চলে গেল আরেক টার্মিনালে। এই, ঠিক আছে, তার মানে তিনটা ভোল্টমিটারকে প্যারালাল লাগিয়ে দিছি। এই যে টোটাল কানেকশনে যেটা ভ্যারিয়েক সিরিজ রেজিস্ট্যান্স, এর সাথে আরেকটা সিরিজ রেজিস্ট্যান্স, ওটা চলে যাবে নিউট্রালে। আর এই ভোল্টমিটার তিনটা ভোল্ট সবগুলোর সাথে প্যারালাল লাগানো আছে। এই যে নব দেখো, এই যে এই যে নব, এটা 0 থেকে 25, 50, 100, 100, 75, 100, 125, 150, এইভাবে 200 পর্যন্ত, 250 পর্যন্ত দেওয়া যাবে। 200, 200, আচ্ছা দেখো, এই এখন এখন সাপ্লাই দিয়ে দিছি আমরা, সাপ্লাই কানেক্টেড আছে। এখন সাপ্লাই দিয়ে ভোল্টেজটাকে দেখো, ভ্যারিয়েকটাকে আমরা 50 ভোল্টের এখানে নিয়ে নিছি, যে 50 ভোল্ট, 50 ভোল্টের এখানে যদি নেই, দেখো এই যে দেখো, তখন আমাদের ভোল্টমিটার যে সোর্স ভোল্টেজ যেটা দেখো একদম এই 50, এটা হচ্ছে 50 চেয়ে একটু কম, 49 অথবা 50 অথবা এরকমই বলা যায়, আমরা 50 ধরে নিছি। চোখের দেখা এই জিনিসটা একটু প্রবলেম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো আরেকটা যে স্যার ভি ওয়ান দেখো, এখানে ভোল্টমিটার হচ্ছে 10, এই 0 থেকে এটা হচ্ছে 100, এই যে 10। হ্যাঁ বলো, কিছু স্যার বলবা কেউ? পুরা ভিডিওটা অনেক কাটে কাটে আসতেছে স্যার। কেটে কেটে আসতেছে না, আমি কিন্তু মাঝে মাঝে স্টপ করে জি স্যার। রাখতেছি, পাউজ করে রাখতেছি, বুঝছো, পাউজ করে কথা বলতেছি। তো এটাকে অনেক সময় কেটে কেটে মনে করিও না, আমি মাঝখানে যে এখন পাউজ করে রাখছি, পাউজ করে করে আস্তে আস্তে ব্যাখ্যা করতেছি। দেখো ভিডিওগুলো আমি দিয়ে দিব তোমাদের, অফিসে গিয়ে আমাকে শনিবারে, শনিবারে না সোমবারে একদম একটু যদি মনে করাই দাও ক্লাসে, তাহলে আমি ভিডিওগুলো নিয়ে অফিসে দিয়ে দিতে পারবো গুগল ক্লাসরুমে, তো আবার দেখে নিবা ভিডিওগুলো, না দেখলেও হবে, একদম সহজ জিনিস। ওইটা ছিল 10, এটা হচ্ছে 40 অথবা একটু কম। আবার ভ্যারি করব।
সোর্স ভোল্টেজ 100, টোয়েন্টি, প্রায় 80, একশো পঞ্চাশ, 50 নিব, এটা হবে 30, একশো 20, আবার ভেরি করব, এখন ভোল্টেজ নিব 180, 40, 40, আর এখানে একশো 40-এর একটু বেশি, মনে হয় খুব সম্ভবত 142 নেওয়া হয়েছে। একশো 40.2, এখন 200 নিচ্ছি, একশো 60, 165, 40 কাছাকাছি বা একটু বেশি, 42, এটা হয়ে গেল আমাদের কেভিএল। এখন আসলো কেসিএল। স্যার V1 এর মানটা সবসময় কম কেন হচ্ছে V2 থেকে? V1 এর রেজিস্ট্যান্সটা কম রাখছি, যে রেজিস্ট্যান্স যেটা কম রাখবা ভোল্টেজ V ইকুয়াল টু IR কারেন্টের সাথে গুণফল হবে। এটা তুমি যদি বাড়াতে স্যার চাও আমরা রেজিস্ট্যান্সটা যদি হচ্ছে 108 না নিয়ে যদি 50 কিংবা 20 নিতাম তাহলে কি হতো স্যার?
হ্যাঁ, তাহলে ওই অনুযায়ী হবে। রেজিস্ট্যান্সটা কম রাখলে সমস্যা, রেজিস্ট্যান্স যদি তুমি কম নাও, টোটাল রেজিস্ট্যান্স তুমি আগে দুইটা রেজিস্ট্যান্সকে টোটাল যে রেজিস্ট্যান্স টোটাল কারেন্ট টোটাল ভোল্টেজকে ভাগ দিলে টোটাল কারেন্ট বের হবে, ঠিক আছে। এরপরে তোমার রেজিস্ট্যান্সকে তুমি এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ কত যদি বের করতে চাও, তাহলে ওই কারেন্ট দিয়ে, যেহেতু কারেন্ট শ্রেণীতে কারেন্ট সমান সিরিজ সার্কিট, তখন ওই কারেন্ট দিয়ে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ভাগ দিতে হবে, সরি গুণ দিতে হবে, তাহলে প্রত্যেকটার ভোল্টেজ তুমি পাবা, ঠিক আছে। এখন রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে তুমি কম ভোল্টেজ পাবা, রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে বেশি ভোল্টেজ পাবা, ঠিক আছে। প্রথমে আগে টোটাল কারেন্ট বের করতে হবে, টোটাল কারেন্ট আবার টোটাল রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। তুমি যে রেজিস্ট্যান্সের মান টোটালটা আবার কমিয়ে দাও, আবার কারেন্ট বেড়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, কেসিএল কানেকশন দেখানো হচ্ছে। ব্রেক থেকে ব্রেক থেকে প্রথমে একটা রেজিস্ট্যান্সে চলে গেল 108, 108 থেকে অ্যামিটার, অ্যামিটার পাস রেঞ্জে আমরা কানেকশন দিছি। অ্যামিটার থেকে চলে গেল, দেখো একটা মিটার থেকে একটা রেজিস্ট্যান্সে চলে আসলো, রেজিস্ট্যান্স থেকে অ্যামিটার হয়ে নিউট্রালে যাবে, রেজিস্ট্যান্স থেকে এই যে একটা আরেকটা অ্যামিটার, অ্যামিটার হয়ে অ্যামিটারের টার্মিনাল থেকে নিউট্রালে, অর্থাৎ দেখো রেজিস্ট্যান্স হয়ে রেজিস্ট্যান্স, তারপরে অ্যামিটার, অ্যামিটার থেকে রেজিস্ট্যান্স, অ্যামিটার হয়ে নিউট্রাল, এরপরে আবার এই অ্যামিটার থেকে আরেকটা বের হবে রেজিস্ট্যান্স হয়ে অ্যামিটার হয়ে নিউট্রাল, ঠিক আছে। রেজিস্ট্যান্স অ্যামিটার রেজিস্ট্যান্স নিউট্রাল, আবার এইখান থেকে আরেকটা বের হবে রেজিস্ট্যান্স অ্যামিটার নিউট্রাল। স্যার এখানে নিউট্রাল কোনটাকে বলছেন? নিউট্রাল হচ্ছে ভ্যারিয়েকের যে নিচের টার্মিনালটা, জি স্যার। ভ্যারিয়েকের যে নিচেরটা, এর উপরেরটা হচ্ছে পজিটিভ ফেজ আর নিচেরটা হচ্ছে নিউট্রাল। হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কানেকশন দেব। দেখো টোটাল কারেন্ট এখন, যেহেতু আমরা 5 এর স্কেলে নিছি, এখানে 5 এর রেঞ্জ আছে, তিনটা রেঞ্জ আছে, 5, 10, দেখো রেঞ্জ তিনটা আছে এমিটার, একটা 5, 10 আছে 25, 5, 10, 25, এটা 5, 10, 25। তো আমরা 5 এ লাগিয়েছি, এই জন্য নিচের যে 5 এর ঘরেরটা আমরা ডাটা নিব, এখান থেকে 0 থেকে এখান পর্যন্ত 1 অ্যাম্পিয়ার। প্রথমে আমরা 1 অ্যাম্পিয়ার নিব আর কি কারেন্ট, 1 অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়া হলো। আচ্ছা,
এটা হচ্ছে I1 0.65, আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা এই অ্যামিটারটা একটু চেঞ্জ করছি, কারণ আমাদের যে 2 নাম্বার যে অ্যামিটারটা ছিল একটু আগে যেটা দেখলাম কানেকশন দিছিলাম ওইটাতে এই 2 এর স্কেলে লাগানো ছিল, এই 5 এর স্কেলে, তো যেহেতু এই কারেন্টটা একটু কম, ছোট কারেন্ট, একের মধ্যেই থাকে, যার কারণে ওইটাতে ভালো মতো পার্টটা দেখা যাচ্ছিল না, ঠিক আছে, বোঝা যাচ্ছিল না। তো যার কারণে আমরা একই স্কেলে একটা অ্যামিটার এখানে নিয়েছি। এখানে স্কেলটা এক অ্যাম্পিয়ারে যদি নেওয়া হয় তাহলে আমার ঘরগুলো ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, এই বিক্ষেপটা খুব সুন্দর বোঝা যায়, কত ঘর গেছে কমছে, ঠিক আছে। যার কারণে এই অ্যামিটারটা 1 অ্যাম্পিয়ার রেঞ্জের যে অ্যামিটার এটা ব্যবহার করা হয়েছে, জাস্ট একুরেসি বাড়ানোর জন্য। দেখো এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে দেখো কত ঘর গেছে 5 এর স্কেলে, যেহেতু দেখো 5 এর স্কেলে মানে উপরের এই না একই স্কেলে আমরা নিচ্ছি, তার মানে উপরেরটা মাঝখানেরটা 1.8, এখান থেকে একটু হচ্ছে 0.2, ঠিক আছে, তারপর এখান থেকে একটু 0.1, এটা হচ্ছে 0.2, আবার 0.3, ঠিক আছে 0.3, তার মানে এখানে 0.25, 25 এর চেয়ে একটু বেশি, তার মানে 0.26 বলতে পারি, ঠিক আছে। এগুলো তো দেখো 0.2, 0.3, এটা 0.2, 0.3, তার মানে এটা কত 0. বলো 0.2 যদি 5 দিয়ে ভাগ দেই, ঠিক আছে না, অথবা তুমি এক কাজ করতে পারো, তুমি এই জিরো 0. এখানে যত ঘর আছে দেখো 0 থেকে 0.4, 0.2 ডিফারেন্স, 0.2 কে তুমি 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে কত 0.02, আর গ্যাসে কত ঘর 11 ঘর, 11 দিয়ে 11 ইন্টু 0.02, তাহলে তোমার ওই ডাটা চলে আসবে। এটা হচ্ছে 0.22, 0.22। এখন আমরা আবার ভেরিয়েক্টটাকে ভ্যারি করব, কারেন্টটাকে আরেকটু বাড়িয়ে দেব, এটা হচ্ছে 1.3, টোটাল কারেন্ট 1.3, আর I1 হচ্ছে দেখো 5 এর স্কেলে 0.9 বলা যায়, এটা 0.3, 0.9 আর 0.3, 0.9, আবার ভেরি করতেছি, ওয়ান 1.7 টোটাল কারেন্ট, I1 হবে কত দেখো, I1 হচ্ছে 1.2, ঠিক আছে 1.2, 1.2, I2 হবে একদম 0.4, 4 এখানে কাটা আছে,
একে যদি 0.4 আবার ভেরি করব, ওয়ান পয়েন্ট নাইন, 1.3, 1.4 এর চেয়ে একটু বেশি, 4.5। এটা হচ্ছে 2 ঘন্টা, মানে 0.24, 0.24245 লিখতে পারি। পয়েন্ট ফোর ফোর, 0.4445 যোগ করে তোমাদের এই টোটাল কারেন্ট বের করতে হবে, আর হচ্ছে এরর বের করতে হবে। এইখানেই বন্ধ করে দিলাম ভিডিও। বলো, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, নাই কে স্যার। আছো? না স্যার, কোশ্চেন নাই। তো ঠিক আছে, কোশ্চেন না থাকলে ল্যাব আজকে এই পর্যন্তই। আমরা একটা অঙ্ক করি ম্যাগনেটিক সার্কিটে। খাতা কলম বের করো। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্টের রুটিন দিছে? না স্যার। কত সাইকেল চলে? 5। এখনো ক্লাস টেস্টের রুটিন দেয় নাই? না স্যার। আচ্ছা, আমরা একটা অঙ্ক করব, সিরিজ প্যারালাল ম্যাগনেটিক সার্কিটস। এটা কি?
তোমার কি কোনো ব্রেক দরকার আছে? না স্যার। না স্যার। ওকে, আমরা যে অঙ্কটা এখন করব এটা হচ্ছে 11.7। আচ্ছা, আরেকটা কথা এখানে মনে পড়ছে বলি নেই, তোমাদের ক্লাস টেস্টের একটা সিলেবাস দিয়ে নেই, আমি ভুলে যাব। নেক্সট ক্লাসে একটা ক্লাস টেস্ট দিয়ে ফেলো, ঠিক আছে? ক্লাস টেস্ট যে 1, স্যার Then- সামনে উইকে? হ্যাঁ, সামনের উইকে তোমাদের কি আব্দুল মালিক স্যার কোনো ক্লাস টেস্ট নিছে? না স্যার। না স্যার। তাহলে তো তোমায় ওর ক্লাস টেস্ট গুলো আগে দিলে ভালো। তো ওর ক্লাসটা আগে দাও তাহলে, যেহেতু বেসিক সার্কিট নিচ্ছে, শুরুর দিকে নিচ্ছে, ওর ক্লাস গুলো আগে দাও, ঠিক আছে? ক্লাস টেস্ট দাও তাহলে, আমি তাহলে একটু পরে নেই, 2 নাম্বার ক্লাস টেস্ট আমি নিব না। দেখো, এটা একটা সিরিজ প্যারালাল ম্যাগনেটিক সার্কিট। তো এখানে আমাদের যে উইন্ডিং পেঁচানো আছে, ঠিক আছে না, 50 টার্ন এখানে কারেন্ট যাচ্ছে, আর এখান দিয়ে টোটাল যে ফ্লাক্স এটা এখান দিয়ে যাচ্ছে। তো ফ্লাক্স এখানে যাওয়ার পরে এটা পুরাটাই একটাই ম্যাটেরিয়াল, শীট স্টিলের, অন্য কোনো ম্যাটেরিয়াল নাই, অথবা কোনো এয়ার গ্যাপ নাই, মাঝখানে কাটাও নাই, এয়ার গ্যাপও নাই, একই ম্যাটেরিয়াল। কিন্তু যেহেতু লেন্থ আলাদা হয়ে যায়, যখনই আলাদা হয়ে যাবে, যেমন দেখো ই ই থেকে এফ এ বি এটুকের যে লেন্থ, আমি যদি মাপি ইএফ এ বি, এটা হচ্ছে 0.2, এখান থেকে এখানে আসতে 2 মিটার। আর একই জিনিস বি সি ডি ই, এটা লেন্থ ও 0.2 মিটার। আর টোটাল ফ্লাক্স, এখানে গিয়ে আমরা জানি যে কারেন্ট ডিভাইডের রুলের মধ্যে যেভাবে 2 ভাগে ভাগ হয়ে যায় কারেন্ট, তো ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এর কারণ কি? কারণ রিলাক্টেন্স যখন আলাদা হয়ে যায়, এখানে যাওয়ার পরে যখন দেখতেছি রিলাক্টেন্স আলাদা কেন? কারণ এটা লেন্থ একরকম, আবার এই দিক দিয়ে আসে লেন্থ একরকম, তার মানে লেন্থের সাথে আবার রিলাক্টেন্সের একটা কি আছে, আহ, একটা একটা ইকুয়েশনে রিলাক্টেন্স, অর্থাৎ রিলাক্টেন্স লেন্থের উপর নির্ভর করতেছে, ঠিক না? তো যার কারণে রিলাক্টেন্সটা আলাদা হয়ে যায়, কারণ ফ্লাক্সটাও আলাদা হয়, φ1 একটা হয়ে যাবে φ2। এখন φ1 φt দেওয়া নাই, আমাদের দেওয়া আছে হচ্ছে φ2। আর ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে হচ্ছে 6 × 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4 মিটার স্কয়ার থ্রুআউট, মানে পুরোটারই, ঠিক আছে? পুরোটার বলতে এখানে এরিয়া যেটা, এখানেও এরিয়া যেটা পাবো, এখানেও এরিয়া যেটা পাবো, এখানেও যদি এরিয়া নেই একই পাবো, এখানেও যদি এরিয়া ক্যালকুলেট করে একই পাবো, এখানে যে এরিয়া পাবো এখানেও একই এরিয়া পাবো, ঠিক আছে? তো সব জায়গায় যদি আমি এরিয়া নেই, সব জায়গায় মোটামুটি, অর্থাৎ সব জায়গারই মোটামুটি আমার একই এরিয়া আমি পাবো, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে বলছে যে টোটাল কারেন্ট, এই যে আই যেটা আমি সাপ্লাই দিচ্ছি ম্যাগনেটিক সার্কিট হওয়ার জন্য, ওইখানে ওই কারেন্টটা কত এটা আমার বের করতে বলা হয়েছে। তো টোটাল কারেন্ট এটা হবে টোটাল কারেন্ট, এটা আমার বের করতে হবে। তো আমরা আগে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ড্র করি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম, এখানে একটাই আমার সোর্স আছে, তো এটা একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স প্রডিউস হচ্ছে, এটা আমরা দিলাম, এটা একেবারে লিখে দিলাম এনআই
এনআই ম্যাগনেটোমোটিভ ফোর্স প্রডিউস হচ্ছে। আর এখানে লেন্থ যেহেতু বি এ এফ ই, এটার জন্য একটা রিলাক্টেন্স আমি পাবো, এটা হচ্ছে রিলাক্টেন্স বি এ এফ ই অথবা ই এফ এ বি, যেটাই বলো একই কথা। এখান থেকে রিলাক্টেন্স আলাদা হয়ে যাবে, রিলাক্টেন্স বি ই রিলাক্টেন্স বি ই, আবার এইখান থেকে রিলাক্টেন্স আলাদা বি সি ডি ই। রিলাক্টেন্স বি সি ডি ই। এখানে ফ্লাক্স ফাই 1 ফাই টি, এটা ফাই 1, এটা হচ্ছে ফাই 2। তাহলে শুরুতে আমার ফাই 2 যেহেতু দেওয়া আছে, তো এই লুপে আমরা একটা অ্যাম্পিয়ার সার্কিটাল রুল ব্যবহার করতে পারি, আবার এখানেও আমরা একটা অ্যাম্পিয়ার সার্কিটাল রুল ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো ফাই 2 যদি দেওয়া থাকে, আমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল তো আমরা ব্যবহার করি নরমালি। খেয়াল করো, আমি যদি লুপ 2 তে আমি যে অ্যাম্পিয়ার সার্কিটাল রুল ব্যবহার করি, তাহলে কি হবে খেয়াল করো তো। অ্যাম্পিয়ার সার্কিটাল রুল যদি ব্যবহার করি, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল রুল অনুযায়ী ম্যাগনেটোমোটিভ ফোর্স এই দিক দিয়ে যদি আসতেছে, আমি এই পয়েন্ট থেকে যাই, এখান থেকে শুরু করে আবার এদিকে যাব, তো শুরুতে আমার মাইনাস, যেহেতু উল্টা দিকে আমার যেদিকে দিয়ে যাচ্ছে, যে উল্টা দিকে মাইনাস ফাই আসতেছে, তাইলে মাইনাস এইচ, একটু ডিস্টেন্স হচ্ছে বিই, আর এল হচ্ছে বিই, এটা এখানে ড্রপ। আর এখান থেকে আবার এদিকে যাব, বি সি ডি এর এটা প্লাস, যেহেতু এদিকে আবার ফ্লাক্স যাচ্ছে, প্লাস এইচ বি সি ডি ই ইন্টু এল বি সি ডি ই, আর এখানে থেকে এখানে চলে আসলো 0। ঠিক আছে, তাহলে দেখলাম এটা আমার একটা অ্যাম্পিয়ার সার্কিটাল লতে এরকম আসতেছে। এখন আমাদের কিন্তু লেন্থ দেওয়া আছে, বিসিডিই 0.2 মিটার, এলবিই 0.05 মিটার, কিন্তু এইচ বিসিডিই আর হচ্ছে এইচ বিই এটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, আচ্ছা, এখন কিন্তু দেখো বিসিডিই এর মধ্যে যে ফ্লাক্স যাচ্ছে, ওই ফ্লাক্স দেওয়া আছে। তো এই ফ্লাক্স যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে বি বের করতে পারি। বি এখান দিয়ে কি পরিমাণ বি টু যাচ্ছে, কারণ কি আমরা জানি বি2 সমান ফাই 2 বাই ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া কত? 6 × 10⁻⁴। তো বি এর মান ফাই এর মান এখানে বসিয়ে দাও, আর এর মান এখানে বসিয়ে দাও, তো যেটা পাবা এটা হবে, আমি একদম সরাসরি লিখে দিচ্ছি, বইয়ের মধ্যে করাই আছে, 0.25 টেসলা। তা বি2 যদি পেয়ে যাও, আর বি2 পার্ট যদি পেয়ে যাও, তাহলে এইখানকার এইচটা পাবা, বিসিডি এর এইচটা পাবা, এইচ2, অথবা এই বি2 এর জন্য যে এইচটা, এটা হচ্ছে এইচ বিই, সরি এইচ বিসিডিই। ঠিক আছে, বিসিডিই, এই এইচটা আমরা পেয়ে যাব। এইচটা কিভাবে পাবো? ম্যাগনেটাইজিং যে কার্ভ, অর্থাৎ বিএইচ কার্ভ থেকে পাবো। শীট স্টিলের বিএইচ কার্ভ দেখতে হবে আমাদের। শীট স্টিলের বিএইচ কার্ভ পয়েন্ট কত? 0.25 এর জন্য বিএইচ এর মান বের করতে হবে। শীট স্টিল, এখানে শীট স্টিল 0.25 শীট স্টিল 0.25, হ্যাঁ এখান থেকে বের করা যাবে। দেখো এটা বি, এটা এইচ, 25 মানে এই যে এইখানে, এটা ধরো শীট স্টিল হচ্ছে এই কার্ভ, এই কার্ভ দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? সবাই কি দেখতে পারতেছো না?
স্যার এখন দেখা দেখা যাচ্ছে যায় স্যার পাচ্ছি দেখ। হুম, এটা হচ্ছে দেখো এখানে বি হচ্ছে 0.25, আর এখান থেকে তুমি একটা স্ট্রেট লাইন আঁকো, এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। আবার এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকো এক্স অ্যাক্সিস এর উপরে, তো এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কত, এইচ, এটা তুমি বের করো। মোটামুটি দেখো এটা 50-এর একটু বেশি, 60, অথবা আমার একটু ভুল হইতে পারে, কারণ একুরেটলি তো ড্র করা যাবে না। বইয়ের মধ্যে 40 আছে, স্কেল দিয়ে আঁকলে একুরেটলি বুঝতে পারবা। ঠিক আছে, 40 হইতে পারে, বইয়ের মধ্যে 40 আছে, 0.25 এর জন্য 40ই হবে হয়তো, বা আমি মোটা করে আঁকতেছি তো এই জন্য হয়তো বা একটু ওদিকে সরে যাচ্ছে। তো আমাদের এখানে এইচ এর মান বের হবে 40 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ঠিক আছে, তার মানে 40 আমাদের এইচটা বের হয়ে গেল, 40 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। তাহলে এইচ যদি বের হয়ে যায়, এই লেন্থ আছে, এই লেন্থ আছে, এইচ বি পাবো। এইচ বি কিভাবে পাবো, এটাকে এদিকে রাখো, এটাকে ওই পাশে নিয়ে যাও। এইচ বি সি ডি ই ইন্টু এল বি সি ডি ই ভাগ দিতে হবে লেন্থ দিয়ে এল বিই, তাহলে আমি এইচ বিটা পাবো। ঠিক আছে, তো তোমরা বসিয়ে দিয়ে এটা ভাগ করে বের করবা। আমি সরাসরি লিখে দিচ্ছি 160 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার, বসাই দিলে তুমি পেয়ে যাবা। তাহলে আমাদের এইচ বিই, এই এইচ বিটা বের হয়ে গেল। ঠিক আছে, এই এইচ বিই যদি বের হয়ে যায়, তাহলে এখন আমরা কি বের করতে পারি, 2 এইচ বি, এই এইচ বি থেকে আমরা ফাই ওয়ানটা বের করতে পারি। ঠিক আছে, আমাদের টোটাল ফ্লাক্সটা বের করতে হবে, ফাই থেকে আমরা টোটাল এইখানকার এইচটা বের করতে পারবো, এখানকার এইচ। তো এইখানকার এইচ যদি বের করতে চাই তাহলে ফাইটা লাগবে। ঠিক আছে, আবার জানি ফাই ওয়ান প্লাস ফাই টু সমান সমান ফাই টি। আমরা জানি যে ফাই ওয়ান প্লাস ফাই টু সমান সমান হচ্ছে ফাই টি। ফাই টু তো দেওয়া আছে, এই ফাই ওয়ান কিন্তু আমরা জানি না। আমরা এই ফাই টু থেকে এইখানকার এইচ বের করছি, কারশফস এসিএল, কারশফস অ্যাম্পিয়ার সার্কিটার রুল দিয়ে এইচ বি বের করছি। তো এইচ বি থেকে আবার ফাই ওয়ান বের করা যাবে। আচ্ছা, এইচ বি থেকে ফাই ওয়ান কিভাবে বের করব, এইচ বি ই এটা হচ্ছে 160 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। এখান থেকে আমরা ফাই ওয়ান বের করতে হবে। ফাই ওয়ান বের করতে হলে আমরা জানি ফাই ওয়ান সমান সমান হচ্ছে কি, এ ইন্টু বি ওয়ান। ঠিক আছে, একটা ম্যাগনেটিক ডেনসিটির সাথে ফাই সমান সমান এ বি। তো এ তো আছে কি, বি তো নাই, বি আর বিটা আমাকে বের করতে হবে। তাহলে বি ওয়ানটা কত, কিভাবে বের করব, আমরা বি স্কার থেকে উল্টা ভাবে এখন এই বি ওয়ানটা বের করব। বুঝতেছ, এইচ বি 160, ওটার জন্য আমরা বি ওয়ান কত হবে, তাহলে এটা বের করব। দেখো 160, আচ্ছা এটা আমরা একটু সুন্দর করে আবার করি। কার্ভটা নিয়ে আসি, এখানে পেস্ট করি। অর্থাৎ 160-এর জন্য 160, 160, এটা 150, 150-এর একটু বেশি হবে, এটা 160 ধরলাম, 160। এখান থেকে আমরা শীট স্টিলে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। তো এই স্ট্রেট লাইনটা তোমরা স্কেল দিয়ে আঁকবা। আমি এই যে দেখো স্কেলটা কিভাবে ধরবা, আমি একটা স্কেল দিয়ে আঁকতেছি।
160 থেকে এখানে গিয়ে ইন্টারসেক্ট করবে, এখান থেকে আবার স্কেলে এই পয়েন্ট, এখান থেকে স্কেলে এই পয়েন্ট, তার মানে মোটামুটি আমরা দেখতেছি 0.9.1 0.95 0.96 এরকম আসবে। ইয়েস, B1 হচ্ছে আমার 0.96 বলছে, এখানে 97 আছে, বইয়ের মধ্যে 97 একুরেটই হয়ে গেছে, স্কেল দিয়ে আঁকলে একুরেট হবে। 97 টেসলা, তার মানে 160 অ্যাম্পিয়ার টার্ন এর জন্য আমরা B1টা বের করে ফেললাম। B1টা যদি বের করে ফেলি তাহলে আমরা phi1টা পেয়ে যাব, phi1টা পেয়ে যাব। এটা আমরা পেলাম 0.97 টেসলা। এর মান দেওয়া আছে, এর মান 610 ইনভার্স 4, B1 0.97 গুণ করো, গুণ করলে phi1 পাবো। phi1টা আমি সরাসরি লিখে দিই, phi1 পাবো হচ্ছে 5.82 10 ইনভার্স 4। এবার আচ্ছা, তো আমরা phi1টা পেয়ে গেলাম। তো phi1 যদি পাই, phi2 আছে, তার মানে এখন দুইটা ফ্লাক্সকে যদি যোগ করি তাহলে আমি টোটাল ফ্লাক্সটা পেয়ে যাব। টোটাল ফ্লাক্সটা যদি পেতে চাই তাহলে phi1 প্লাস phi2, এটা হচ্ছে phi2 phi1 5.82 10 ইনভার্স 4 প্লাস phi2 দেওয়া আছে 1.5 10 ইনভার্স 4, 1.5 10 ইনভার্স 4। তো এবার এটা টোটাল ফাই আসবে 7.32 ইন্টু 10 ইনভার্স 4। এবার তাহলে টোটাল ফ্লাক্স আমরা পেয়ে গেলাম। টোটাল ফ্লাক্স থেকে আমরা আবার কি পেতে পারি, বি পেতে পারি। ঠিক আছে, বি টোটাল পেতে পারি কিভাবে, বি টোটাল ফাই টোটালকে আমরা যদি এরিয়া দিয়ে ভাগ করি। ঠিক আছে, এরিয়া কত, এরিয়া হচ্ছে 1.5 10 ইনভার্স 4। তাহলে টোটাল ফ্লাক্সের এরিয়া দিয়ে ভাগ করব, তাহলে আমরা বি পেয়ে যাব, বিটা হবে 1.22 টেসলা। আচ্ছা, 1.22 টেসলা হচ্ছে বিটি টোটাল বি। তো টোটাল বি যদি আমি পাই, শব্দ আসতেছে, আচ্ছা টোটাল বি যদি আমি পাই তাহলে আমি এইখানকার যে এইখানকার এইচ ম্যাগনেটাইজিং ফোর্স BAFE এটা আমরা পেয়ে যাব। বিটি এর জন্য যে ম্যাগনেটাইজিং ফোর্স BAFE এই এইচটা পাবো। তো এই এইচটা পাবো কিভাবে, যেহেতু বিএইচ কার্ভ থেকে 1.22 এর জন্য বিএইচ কার্ভ থেকে বের করতে হবে। এই যে 1.22 তাহলে এটা হচ্ছে 1.2, এটা 1.3, তো 1.2 যদি হয় 5 ভাগের 1 ভাগ 2, 5 ভাগের 1 ভাগের একটু বেশি, ধরো 1.22 এটাই। তো 1.22 থেকে স্কেলের মাধ্যমে আমার আচ্ছা স্কেলের মাধ্যমে স্কেলের মাধ্যমে আমাকে স্ট্রেট লাইন আঁকতে হবে, যদিও পুরোপুরি এটা হয় নাই, যাই হোক মোটামুটি একটা স্কেল দিয়ে তোমরা ভালো মতো আঁকবা। এখানে আসবে, এই পয়েন্টটা ইন্টারসেক্ট করবে, ধরলাম এটাই। এখান থেকে আবার স্কেল দিয়ে
এইভাবে স্ট্রেট লাইন আঁকবা, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এখানকার এজটা তখন তোমার লিখে দিতে হবে 450, এখানে 500, এটা অর্ধেক হচ্ছে 450, 460 70 এরকম সামথিং হবে। এই 400 আসতেছে, 400 আসতেছে, তার মানে আমার একটু ভুল হয়েছে। ভুল বলতে এই যে এইখানে ডাটাটা নিতে একটু প্রবলেম হবে। 1.22টা ভালো মতো না নিতে পারলে হবে না। এই 1.22 ধরো এইখানে, একদম এইখানে হবে। 1.22 যদি এটা নেই, তো এখান থেকে এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এই যে এটা, তখন এখানে স্ট্রেট লাইন আগে 400 হবে। এটা হচ্ছে বি 1.22, আর এইচ হচ্ছে 400 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। তার মানে আমরা এইচ পেয়ে গেলাম 400 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। তো আমাদের টার্গেট আসলে ফার্স্টে এই তিনটা এইচ যখন আমি বের করা, ঠিক আছে, এই অঙ্কগুলো এই মানে এতক্ষণ যা করলাম আমরা তিনটা এইচ বের করলাম, যেহেতু লেন্থ আলাদা, তিনটা এইচ বের করলাম। প্রথমে এইচ বের করছি বি সি ডি, এরপরে বিই, এরপর বের করলাম বি এ এফ ই। এই এইচ গুলা বের করার পরে আমি কারেন্টটা বের করতে পারবো। এখন এই লুপের মধ্যে যদি আমরা একটা অ্যাম্পিয়ার সাইকেল রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এখান থেকে যদি এই পয়েন্ট থেকে এইচ, এখান থেকে ফ্লাক্স এদিকেই যাচ্ছে, তার মানে প্লাস প্লাস ই এফ এ বি, এইচ ই এফ এ বি ইন্টু এল, এইচ ই এফ ই এফ এ বি ইন্টু এল ই এফ এ বি, এটা প্লাস, কারণ হচ্ছে এদিক দিয়ে ফ্লাক্স, আমি এদিক দিয়ে যাচ্ছি, এখান দিয়ে ফ্লাক্সও যাচ্ছে। আবার এখানে আসে যখন এদিকে যাবো বিই, এদিকেও ফ্লাক্স ডিরেকশন আমার ডিরেকশন একই, লুপের ডিরেকশন, মানে বিই এটাও প্লাস, এইচ বিই, আর সরি একটা জিনিস এখানে একটু একটু মিস্টেক, এটা হচ্ছে আমাদের একটা, আচ্ছা এখানে একটা রেজ আমাদের সোর্স আছে, ঠিক আছে, এই সোর্সটাকে আমাদের ধরতে হবে। এই সোর্সটা দেখো যে এটা যদি মাইনাস হয়, এটাকে আমরা বাদ দিছি, এই যে মাইনাস, এই লুপটা চিন্তা করতে হবে। এইখান থেকে যদি আমরা কেভিএল ফেলি, প্রথমে আমরা মাইনাস এ নাই, এটা আমরা পাবো। তো এটাই যে লুপ 1 অ্যাম্পিয়ার সার্কিটাল ল মাইনাস এনআই প্লাস মাইনাস এনআই প্লাস এইচ ই এফ এ বি এল এফ ই এফ এ বি, আর দেখো মাইনাস, এরপরে প্লাস, আবার এখানে প্লাস এইচ বিই এল এল বিই ইকুয়াল টু 0। এটা হবে আমাদের ইকুয়েশন, যেটা একটা সোর্স আছে, এই সোর্সটাকে অবশ্যই লাগবে। তো আমাদের সবই এখন আছে, এল বি তো দেওয়াই আছে, ইএফ এ বি দেওয়া আছে, এইচ বি বের করছি, এইচ ই এফ এ বি আগে বের করলাম, টার্ন সংখ্যাও দেওয়া আছে, টার্ন সংখ্যা কত 50। তাহলে এখান থেকে আমরা এখন কারেন্টটা বের করতে পারবো। কারেন্ট কত হবে, এটা ওই পাশে নিয়ে এন দিয়ে ভাগ করে দাও, এইচ ই এফ এ বি এল ই এফ এ বি এইচ বিই আর এল বিই ডিভাইডেড বাই এন, তাহলে আমাদের কারেন্ট বের হয়ে যাবে। তো ডাটাগুলো তোমরা বসাও, বসিয়ে দেখবা কারেন্ট চলে আসবে হচ্ছে কারেন্ট 1.76, আমি সরাসরি লিখে দিলাম 1.76 অ্যাম্পিয়ার। এই কারো কোনো কোশ্চেন আছে? স্যার অঙ্ক বোঝো না এমন কেউ আছো? না আচ্ছা ঠিক আছে, যদি না বুঝে থাকো, যদি আবার পড়াশোনা করো, যদি না বুঝে থাকো আবার বলতে পারবো, সমস্যা নাই। তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দেই।
দুইটা হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্ক গুলো বাসায় বসে বসে করবা। হোমওয়ার্ক 12.6, 12.7, এরপরে আচ্ছা তোমাদের তো বই মিলবে না, তোমাদের যে বই এডিশন দিয়েছে এটা তো মিলবে না। আচ্ছা বই বই বলে দিচ্ছি, দাঁড়াও। ম্যাগনেটিক সার্কিট, এই যে অঙ্কটা আজকে করলাম 11.7। আচ্ছা ডিটারমাইনিং ফাই একই জিনিস, এই অঙ্কটা তোমরা একটু করবা। তো এখানে হচ্ছে 11.8 এক্সাম্পল, আর হচ্ছে 11.9 এটাও করবা। 11.9 একই জিনিস, উল্টা জাস্ট এখানে 5 বের করতে হয়। এগুলো অ্যাপ্লিকেশন, যে আমাদের ম্যাগনেটিক সার্কিটের অ্যাপ্লিকেশন, রেকর্ডিং সিস্টেমে ম্যাগনেটিক সার্কিটের অনেক ব্যবহার আছে যেগুলা। এরপরে দেখো যে স্পিকারে ম্যাগনেটিক সার্কিটের ব্যবহার আছে, ইলেকট্রোম্যাগনেটে। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা তোমাদের কাজ। অ্যাপ্লিকেশনস অফ কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন সাব অ্যাপ্লিকেশনস অফ ম্যাগনেটিক সার্কিটস, তখন এই স্পিকার, মাইক্রোফোন, একটা ফিগার দিলা। ঠিক আছে, কম্পিউটার হার্ড ডিস্কে ব্যবহার করা হয়। এই যে হার্ড ডিস্ক using a U-shaped electromagnet, right head U-shape, ডিস্ক ড্রাইভে ব্যবহার করা যায়। দেখো হার্ড ডিস্কেও ইলেকট্রোম্যাগনেট আছে। হল ইফেক্ট সেন্সরে ম্যাগনেটিক সার্কিট অ্যাপ্লিকেশন আছে। বাইসাইকেলে হর্নে অ্যাপ্লিকেশন আছে। ম্যাগনেটিক রিড সুইচ। স্যার হল ইফেক্টটা কি পড়তে হবে স্যার? এত বিস্তারিত পড়তে হবে না, জাস্ট কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যায় এই কিছু লিখে দিলা। অল্প তুমি 2-3 লাইন লিখলে হতে পারবে। এমআরআই ব্রেনে যে স্ক্যান করে, এই যে এমআরআই ফুল বডি তোমার নার্ভ 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 দেখা যায়, যে এটা ইউ শেপড ম্যাগনেটিক সার্কিট। নার্ভ দেখা যায় কোনো নার্ভে কোনো প্রবলেম আছে কিনা, বা তোমার হাড় ভাঙা আছে কিনা। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এটা সবচেয়ে বেশি ইউজ হয়, এবং মেডিকেল টেস্টে এটা সবচেয়ে ডায়াগনোসিস সেন্টারে গিয়ে দেখবা এটা অনেক প্রাইস এমআরআই টেস্টে। তোমরা কি এমআরআই টেস্ট করছো? ছাত্রদের মধ্যে কেউ আছো যে এমআরআই টেস্ট করছো? নাই? তোমাদের ফ্যামিলিতে কেউ কারো করছে এমন আছে? তাও নাই? তোমরা কি আমার সাথে আছো? জি স্যার। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা একটু পড়বা, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয়, জাস্ট এই জিনিসগুলো একটু জানলেই হবে।
এত বিস্তারিত জানার দরকার নাই। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম তোমাদের কিছু হোমওয়ার্ক, আরো কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট, এই যে 10 নম্বর অঙ্কটা একটু করবা। একই রকম বইয়ের যে অঙ্ক, বইয়ে যে একটা প্রথম অঙ্ক যেটা, ওইটা একটা একই অঙ্ক। হ্যাঁ, হয়তো বা তোমাদের পরীক্ষার হলে যে একদম হুবহু এক্সাম্পল থেকে নাও দিতে পারি, এক্সারসাইজ থেকেও আমি উঠাই দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে ক্যাস্ট আয়রন, এই যে এরকম, এটা একটা এক্সাম্পল দেখো, প্রবলেম 10। ঠিক আছে, প্রবলেম 10। এটা হচ্ছে প্রবলেম 9 এর। হ্যাঁ, এই যে প্রবলেম 9, প্রবলেম 9 এর জন্য যেটা প্রবলেম 9 কারেন্ট বের করতে বলছে। আবার এটা হচ্ছে প্রবলেম 10 এর। দেখো এখানে দুইটা আছে, কাস্ট আয়রন আর হচ্ছে শীট স্টিল। ঠিক আছে, কাস্ট আয়রন, শীট স্টিল, দুইটার জন্য তখন আমাদের দুই রকমের রিলাক্টেন্স হয়ে যাবে। এগুলো তোমাদের বলা হয়েছে, তখন দুই রকমের রিলাক্টেন্স হয়ে যাবে। এই অঙ্কটা করবা। এরপর দেখো যে এখানে একটা অঙ্ক প্রবলেম 12, একই জিনিস, সবই একই জিনিস, জাস্ট এখানে কাস্ট স্টিল আছে, এখানে আরেকটা ম্যাটেরিয়াল লাগিয়ে দিছে, শীট স্টিল। ঠিক আছে, যদি কাস্ট স্টিল হতো তাও দুইটা রিলাক্টেন্স হইতো, এখান থেকে একটু রিলাক্টেন্স হইতো, আর এখান থেকে আরেকটা রিলাক্টেন্স হতো, অথবা টোটালটা মিলে একটা রিলাক্টেন্স হইতো। কিন্তু শীট স্টিল থাকতে রিলাক্টেন্সটা কি হয়ে যাবে, দুইটা রিলাক্টেন্স হয়ে যাবে। দেখো এই যে এখানে দুইটা ইয়ে আছে, টার্ন আছে। এরকম একটা অঙ্ক এক্সাম্পলে আছে, এরকম একটা অঙ্ক এক্সাম্পলে আছে। এয়ার গ্যাপস, যদি এয়ার গ্যাপস থাকে, কাটা থাকে মাঝখানে কিছু অল্প, তাহলে শীট স্টিল যদি হয় তাহলে কিরকম হবে। এরপরে দেখো এই যে এরকম সার্কুলার ম্যাগনেটিক সার্কিট যদি থাকে এবং এটা মাঝখানে যদি ধরো এয়ার গ্যাপ থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে এয়ার গ্যাপটা থাকতে, দেখছো এয়ার গ্যাপটা যে এমআরআই এতে দেখো, এমআরআই এ দেখো, এই যে এমআরআই দেখছো, এইখান থেকে এখানে একটা যদি ম্যাগনেট হয়, তো মাঝখানে এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপের মধ্যে এই যে মানুষকে রাখা হয়। ঠিক আছে, এটা একটা এয়ার গ্যাপের এক্সাম্পল, যে এয়ার গ্যাপটা কেন লাগে বা কেন আমরা এয়ার গ্যাপটা লাগে। এয়ার গ্যাপটা বেশি হওয়া যাবে না, তাহলে এরিয়াটা আবার সেম থাকবে, না হলে এরিয়া সেম থাকবে না। যাই হোক, এগুলো অনেক অ্যাপ্লিকেশন আছে এয়ার গ্যাপস। এই যে রিলেতে আছে, এগুলো অনেক কিছু আছে, এগুলো তো তোমাদের দরকার নাই। এইটা করতে পারো, এই যে এটা 18, প্রবলেম 18, এই যে তোমার একটু আগে আমরা যে প্রবলেমটা করলাম, যে সিরিজ প্যারালাল ম্যাগনেটিক সার্কিট, আবার প্যারালালের সাথে একটা জাস্ট অ্যাড করা আছে, এটা হচ্ছে এয়ার গ্যাপও আছে। আমাদের যে সার্কিটটা ছিল এটা এয়ার গ্যাপ ছিল না। ঠিক আছে, তো এখানে একটা এয়ার গ্যাপও আছে, সব ডাটাই দেওয়া আছে, জাস্ট আরেকটা রিলাক্টেন্স বেশি হবে, আর কিছু না। ঠিক আছে, আরেকটা রিলাক্টেন্স বেশি হবে। এই কয়েকটা অঙ্ক তোমরা একটু দেখবা, সব অঙ্ক করতে হবে এমনও না, একটা অঙ্ক করবা একই রকমের অঙ্ক দেখতে হয়। ঠিক আছে, পরীক্ষার হলে আবার কিছু করে না গেলে পরীক্ষা হলে পারা যায় না, প্র্যাকটিস থাকতে হয়। তো ঠিক আছে, আজকে এটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, ইন্ডাক্টর শুরু করব। ঠিক আছে, স্যার বলেছিলেন হচ্ছে এই চ্যাপ্টার শেষে সামারি দিয়ে দিবেন। সামারি বলছিলাম না? জি স্যার। সামারি আছে, তাই বলি কি রকমের কোশ্চেন হতে পারে একটু বলি। থ্যাংক ইউ আমাকে মনে করাই দেওয়ার জন্য। ম্যাগনেটিক সার্কিট ফার্স্টে পড়ানো হয়েছে। প্রথমে বেসিক যে ম্যাগনেটিক ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ডস এর কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এখানে কিভাবে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, সফট আয়রন হলে কিরকম হয়ে যায়, ফ্লাক্স লাইন গুলা কোথায় কম থাকে কোথায় বেশি থাকে, এটা একটা লুপ আকারে থাকে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স তোমাদের আলোচনা করা হয়েছে। এরপরে এটা তো পার্মানেন্ট ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট হইলে এগুলো ইলেকট্রোম্যাগনেটের কিছু রুল আছে, বেসিক কিছু রুলস আলোচনা করতে দিতে পারি। কিছু অ্যাপ্লিকেশন আছে যে ম্যাগনেটিক সার্কিটে কোথায় কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ এইগুলা ট্রান্সফরমার, জেনারেটর, সবকিছুতে আমাদের মোটামুটি ম্যাগনেটিক সার্কিট অবশ্যই দরকার। এগুলো বেসিক যে ফ্লাক্স ডেনসিটি কি, পারমিয়াবিলিটি কি, রিলাক্টেন্স কি, এগুলো ডেফিনেশন আসলে আসতে পারে।
ওহমস ল ম্যাগনেটিক সার্কিট কি ডিরাইভ করতে বলতে পারি। হিস্টেরিসিস কার্ভ কি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হিস্টেরিসিস কার্ভটা কি ব্যাখ্যা করো। তো এখানে পুরোপুরি ব্যাখ্যা সুন্দর সবই দেওয়া আছে। হিস্টেরিসিস কার্ভ, এরপরে ডোমেইন থিওরি, ঠিক আছে, এখানে দেখো ডোমেইন থিওরি আছে। ডোমেইন থিওরিটা কিরকম এটাও একটু পড়বা। অ্যাম্পিয়ার সার্কিটাল ল, যেটা কেভিএল, এটা কি স্টেট করতে বলতে পারি, অথবা একটা নির্দিষ্ট সার্কিট দিয়ে বলতে পারি যে এটার অ্যাম্পিয়ার সার্কিটাল লটা আঁকো, তাহলে এভাবে ডিজাইন করে দেখাইতে হবে। এটা কেসিএল, ফ্লাক্স ডিভাইডেড রুল, অথবা ফ্লাক্স যে যোগ হয় দুটা, এটা। এরপর তো অঙ্ক জাস্ট এর আগে আবার কিছু থিওরি আছে, অঙ্ক সিরিজটা এই তো। এই মোটামুটি কিছু থিওরি আছে, কিছু ডেফিনেশন আছে। আমাদের প্রথম তোমাদের যে ক্লাস টেস্ট হবে এটা ম্যাগনেটিক সার্কিটের উপরই হবে। হ্যাঁ, তো তোমরা এখন থেকে আমার ক্লাস টেস্ট প্রিপারেশন নিতে থাকো। ক্লাস টেস্টটা 2 নাম্বার ক্লাস টেস্ট হইলো, প্রিপারেশন নিয়ে ফেলো যাতে ক্লাস টেস্টটা ভালো করতে পারো। স্যার এক্সাম্পলের অঙ্ক আর এক্সারসাইজের এমনি অঙ্ক করলেই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পলের অঙ্ক পারলে এক্সারসাইজ অঙ্ক এমনি পারবা, একই জিনিস, যা সূত্র বসায় ক্যালকুলেশন করে মিলাইতে হবে, এই আর কিছু না। তুমি যদি বুঝে থাকো সবই পারবা, না বুঝে থাকলে পারবা না, কঠিন হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে ম্যাগনেটিক সার্কিট নিয়ে? কোশ্চেন পড়ো, আরো যদি থাকে সামনে বলবা, আমরা সামনে অন্য টপিক শুরু করব। আজকে এই যে শেষ এমনও না, পড়তে থাকো, সমস্যা হইতেই পারে। জি স্যার। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।